বিসমিল্লাহির রহমানির রহিম। পল্লবী মহিলা ডিগ্রি কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে সকলকে আন্তরিক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। আমি ফাতেমাতুজ জোহরা শিউলি, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ। আজকে আমি তোমাদেরকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র ডিগ্রি প্রথম বর্ষের ক্লাস নিব। ডিগ্রি শিক্ষার্থীরা ক্লাসগুলো দেখছো এবং মতামত দিচ্ছ, সেজন্য তোমাদেরকে আন্তরিক অভিনন্দন। তোমরা যে তোমাদের প্রিপারেশনগুলো নিচ্ছ এই জন্য তোমাদেরকে আমার পক্ষ থেকে স্নেহাশিস রইল। ডিগ্রি শিক্ষার্থীরা, আজকে আমরা আব্বাসীয় খিলাফত অধ্যায় থেকে সেলজুক রাজবংশটি সম্পর্কে জানব। কি জানবো আমরা? আমাদের আজকে পাঠ্য বিষয় কি তাহলে? সেলজুক রাজবংশ। আব্বাসীয় খিলাফতের শেষ ভাগে আমরা গত ক্লাসে কি করেছিলাম? বুয়াইয়া রাজবংশ, তাই না? এই বুয়াইয়া রাজবংশের পরেই সেলজুক রাজবংশের উৎপত্তি ঘটে। আর তোমাদের অনুরোধেই নির্দিষ্ট প্রশ্নটা কি হবে এটা নিয়ে তোমাদের বেশি চিন্তা কারণ থাকে। আজকেও আমি প্রশ্নটাই প্রথমে লিখে দিব যে সেলজুক রাজবংশের উত্থান ও অবদান আলোচনা করো। সেলজুক রাজবংশের উত্থান ও অবদান আলোচনা করো। আমরা যে পাঠটা আজকে পড়বো সেই পাঠ থেকে আমরা এই বিষয়টি সম্পর্কে জানবো। যে বিষয়টি সম্পর্কে জানবো সেই বিষয় থেকে কিরকম প্রশ্ন হতে পারে সেটাই তোমাদের জানার আগ্রহের বিষয়। তাহলে সেটা হবে হচ্ছে সেলজুক রাজবংশের উত্থান ও অবদান আলোচনা করো। এই প্রশ্নটি তোমরা খাতায় লিখে রেখো, তাহলে আর তোমাদের পরবর্তীতে সমস্যায় পড়তে হবে না। তাহলে সেলজুক রাজবংশের উত্থান ও অবদান আমরা আলোচনা করতে শুরু করে দিই। ইসলামের ইতিহাসে সেলজুক রাজবংশের যে উদ্ভব বা উত্থান সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং এমন একটি বিষয় যে নতুন করে একটা অধ্যায়ের সৃষ্টি হয়েছিল এই সেলজুক রাজবংশ যখন আব্বাসীয় খিলাফতের শেষ ভাগে আগমন ঘটল তখন। তো সেলজুক রাজবংশের কিভাবে এলো, সেলজুকরা কারা, এই বিষয় সম্পর্কে আমরা প্রথমে জানার চেষ্টা করি। বুয়াইয়াদের বিতাড়িত করে যে রাজবংশটি প্রতিষ্ঠিত হয়েছিল সেটাই হচ্ছে সেলজুক রাজবংশ। এখন বুয়াইয়াদের বিতাড়িত করলো কে? তুঘরিল বেগ বুয়াইয়াদের বিতাড়িত করে বাগদাদে সেলজুক রাজবংশ প্রতিষ্ঠা করেন। এ বংশ আব্বাসীয় বংশের পতন রোধে আব্বাসীয় খিলাফতকে নবজীবন দান করেন। সেলজুক বংশটি আব্বাসীয় খিলাফতে একটি নতুন জীবন দান করেছিল এবং ইসলামের ইতিহাসে বললাম নবযুগের
সৃষ্টি হয়েছিল এই সেলজুক রাজবংশের উত্থান। ইসলামের ইতিহাসে এবং আব্বাসীয় খিলাফতে সেলজুক তুর্কিগণের উত্থান একটি নতুন ও বিস্ময়কর অধ্যায়ের সূচনা করেছিল। আর সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল সেটা হচ্ছে সামান্য একটা উপজাতি থেকে এই সেলজুকরা একটা রাজবংশে রূপান্তরিত হলো, যেটা আমাদেরকে চিন্তিত করে কিংবা যেটা আমাদেরকে ভাবায় যে কিভাবে সম্ভব। আসলে পরিশ্রম এবং তোমাদের ন্যায় নিষ্ঠা থাকলে যে জিনিসটা হয়, বুদ্ধিমত্তা, বুদ্ধির গভীরতা থেকে যেটা হয়, যে বিষয়টি আসে, সেটাই হচ্ছে এই সেলজুক রাজবংশের বিভিন্ন ব্যক্তিদের মধ্যে আমরা দেখতে পাবো। এবার সেলজুকদের অভ্যুদয় বা উত্থানটা কিভাবে, সেটা একটু সংক্ষিপ্ত বিষয় সম্পর্কে আমরা জানি। আব্বাসীয় আমলের আঞ্চলিক রাজবংশের ইতিহাসে সেলজুক অধ্যায় তো একটি গুরুত্বপূর্ণ বিষয়। সর্বশেষ বুয়াইয়া আমির ছিলেন মালিক আর রহিম। সর্বশেষ বুয়াইয়া আমির কে ছিলেন? মালিক আর রহিম। সর্বশেষ বুয়াইয়া আমির মালিক আর রহিমকে উৎখাত করে সেলজুকরা বাগদাদে প্রভুত্ব কায়েম করে। এই সেলজুকরা ছিল মধ্য এশিয়ার বিখ্যাত তুর্কি গোত্রীয় ওঘুজ বংশোদ্ভূত ছিল। কি ছিল? মধ্য এশিয়ার বিখ্যাত তুর্কি গোত্রীয় ওঘুজ বংশ। এরা তুর্কি গোত্রীয় ছিল কিন্তু, এবং তুর্কিরা কিন্তু খুবই শক্তিশালী, সেটা কিন্তু আমরা দেখেছি সবসময়ের জন্য। তুর্কি গোত্রীয় ওঘুজ, তুর্কি গোত্রীয় ওঘুজ বংশোদ্ভূত। এই শব্দগুলো কিন্তু আমরা সবসময় মনে রাখার চেষ্টা করব, বারবার পড়ব, তাহলে কিন্তু আমাদের এবং এতে কিন্তু তোমাদের ছোট প্রশ্ন, যেমন সেলজুকরা কোন বংশোদ্ভূত ছিল, একটা ছোট প্রশ্ন চলে আসবে, 1 নম্বরের একটা প্রশ্ন চলে আসলো, তখন উত্তরে দিতে হবে যে তারা ওঘুজ বংশোদ্ভূত ছিল। ঠিক আছে? তারা ছিল একদমই অসভ্য, নিরক্ষর এবং বর্বর একটা জাতির কথা বলা হচ্ছে। আনুমানিক 956 খ্রিস্টাব্দে সেলজুক বিন বাকাইকের নেতৃত্বে, নামটা দেখো, সেলজুক বিন বাকাইকের নেতৃত্বে সেলজুক বিন বাকাইকের নেতৃত্বে নামগুলো একটু নতুনত্ব এবং প্রথম মনে হতে পারে একটু কঠিনের মতো, কিন্তু বারবার যখন আমরা পড়বো মুখস্থ হয়ে যাবে। সেলজুক বিন বাকাইকের নেতৃত্বে তুর্কিস্তানের কিরগিজ মালভূমি থেকে সৈহুন নদী অতিক্রম করেন। তুর্কিস্তানের কিরগিজ মালভূমি থেকে সৈহুন নদী অতিক্রম করে দক্ষিণ ট্রান্স অক্সিয়ানার বোখারায় এসে বসতি স্থাপন করেন এবং কালক্রমে তারা ইসলাম ধর্ম গ্রহণ করে সুন্নি মতবাদ অবলম্বন করেন। এরপর তারা সেলজুকের পুত্র টিগু আরসালানের নেতৃত্বে অক্সাস নদী অতিক্রম করে পূর্ব পারস্যে এসে বসতি স্থাপন করে। কোথা থেকে কোথায় আসছে আমরা? যে তুর্কিস্তানের কিরগিজ মালভূমি থেকে সৈহান নদী পর্যন্ত, কিরগিজস্তানের আমরা কি লিখে দিব নামগুলো একটু, কিরগিজ মালভূমি থেকে
কিরগিজ মালভূমি থেকে সৈহুন নদী কিরগিজ মালভূমি থেকে সৈহুন নদী এরপর ট্রান্সঅক্সিয়ানায় বসতি স্থাপন করে। পরবর্তীতে তারা পূর্ব পারস্যে এসে তাদের বসতি স্থাপন করলো। গজনির শাসক সুলতান মাহমুদ সেলজুকদের শক্তি বৃদ্ধিতে খুবই শঙ্কিত ছিল। তিনি তাদেরকে পরাজিত করে আজারবাইজানে নির্বাসিত করেন, কিন্তু সুলতান মাহমুদের মৃত্যুর পরে এই সেলজুকরা আবার শক্তিশালী হয়ে ওঠে। তাহলে কি গজনির সুলতান মাহমুদ তাদেরকে নির্বাসিত করেছিলেন, কিন্তু পরবর্তীতে সুলতান মাহমুদের মৃত্যুর পরে তারা পুনরায় শক্তিশালী হয়ে ওঠে। সেলজুকরা এই সময় সেলজুকের পুত্র হচ্ছে পিগু আরসালান, আর পৌত্র মানে নাতনি তুগরিল বেগ কে তাদের নেতা নির্বাচিত করে। তুগরিল বেগ নেতা নির্বাচিত হয়ে ভ্রাতা চাগরি বেগের সাহায্যে খোরসান পর্যন্ত সমস্ত ভূভাগে তাদের আধিপত্য প্রতিষ্ঠা করে। 1040 খ্রিস্টাব্দে তারা সুলতান মাহমুদের পুত্র মাসুদকে পরাজিত করে মার্ভ ও নিশাপুরে তাদের স্থান দখল করে। ক্রমে ক্রমে তারা সমগ্র গজনি রাজ্যই অধিকার করে নেয়। বস্তুত গজনি বংশের ধ্বংসস্তূপের উপর সেলজুক শক্তি বৃদ্ধি পায়। আর 1043 খ্রিস্টাব্দের মধ্যে তুগরিল বেগের নেতৃত্বে তারা বল্ক, তাবারিস্তান, হামাদান, রায়, তারপরে হচ্ছে ইস্পাহান, ইরাক প্রভৃতি স্থানে তাদের প্রভুত্ব প্রতিষ্ঠা করতে থাকে। এরপরে বোয়াইয়াদের সীমাহীন অত্যাচারে অতিষ্ঠ হয়ে আব্বাসীয় খলিফা কাইম বিল্লাহ তুগরিল বেগের সাহায্য প্রার্থনা করলো। সবচেয়ে আব্বাসীয় খলিফা হচ্ছে কাইম বিল্লাহ। নাম কি? আব্বাসীয় খলিফা কাইম বিল্লাহ তুগরিল বেগের কাছে সাহায্য প্রার্থনা করে, এবং তুগরিল বেগ মালিক আর রাহিমকে, বোয়াইয়ার শাসক মালিক আর রাহিমকে পরাজিত করে কাইম বিল্লাহকে পুনরায় খলিফার আসনে অধিষ্ঠিত করেন। এভাবে আব্বাসীয় খেলাফতে সেলজুক রাজবংশের শাসনের শুরু হলো। এখন আমরা তাদের উত্থানটা জানলাম। এখন এই সেলজুক শাসকদের অবদান কি ছিল সে সম্পর্কে একটু জানব। সেলজুক শাসকদের মধ্যে প্রথম যে শাসকের নাম আমরা দেখছি তুগরিল বেগ। তুগরিল বেগ ছিলেন সেলজুক বংশের প্রতিষ্ঠাতা, প্রকৃত প্রতিষ্ঠাতা বলা চলে তাকে। সেলজুকের পৌত্র ছিলেন তিনি, সেলজুকের পৌত্র ছিলেন হচ্ছে তুগরিল বেগ। তিনি সুলতান মাহমুদের পুত্র মাসুদকে পরাজিত করে সেলজুক রাজত্ব প্রতিষ্ঠা করেন। তুগরিল বেগের নামটা আমরা একটু দেখি। তুগরিল বেগ প্রথম শাসক হিসেবে আমরা তার অবদান সম্পর্কে একটু জানার চেষ্টা করছি। যে তুগরিল বেগ কি করছেন, পরাজিত করে তাহলে মালিক আর রাহিমকে পরাজিত করেন তুগরিল বেগ। মালিক আর রাহিমকে পরাজিত করে কাইম বিল্লাহকে আব্বাসীয় খিলাফতে প্রতিষ্ঠিত করেন, এবং তিনি বল্ক, জুরজান, ইস্পাহান, ইরাক, হামাদান, খাওয়ারিজম
প্রভৃতি অঞ্চল জয় করেন এবং স্বীয় আধিপত্য বিস্তার করেন। মানে এই যে জায়গাগুলো জয় করলেন এবং তার আধিপত্য তিনি বিস্তার করেন। তখন আব্বাসীয় খলিফা কাইম বিল্লাহ বুয়াইয়া আমিরদের যে অত্যাচারে, আমরা বলেছি যে আব্বাসীয় খলিফা কাইম বিল্লাহ বুয়াইয়া আমিরদের অত্যাচার অতিষ্ঠ হয়ে তুগরিল বেগকে আমন্ত্রণ জানিয়েছিলেন এবং এই আমন্ত্রণে 1055 খ্রিস্টাব্দে তুগরিল বেগ বুয়াইয়ার সর্বশেষ শাসক মালিক আর রাহিমকে পরাজিত ও বিতাড়িত করে এবং বাগদাদ অধিকার করে। আর এই সাহায্যের প্রতিদানে কাইম বিল্লাহ তুগরিল বেগকে সুলতান উপাধিতে ভূষিত করেন। তুগরিল বেগ ছিলেন একজন বিচক্ষণ, প্রজারঞ্জক ও বিদ্যুৎসাহী শাসক। তিনি কোনো নগর অধিকার করলে সেখানে মসজিদ ও মাদ্রাসা নির্মাণ করতেন। আর তার ধর্ম ন্যায়পরায়ণতার খ্যাতি তাকে প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে সাফল্য লাভে সহায়তা করে। সেলজুকগণ তার অধীনে এশিয়ার সর্বাপেক্ষা শক্তিশালী জাতিতে পরিণত হয়। প্রায় 7 বছর সগৌরবে রাজত্ব করার পরে 1063 খ্রিস্টাব্দে তুগরিল বেগ ইন্তেকাল করলেন। তুগরিল বেগের পরে আমরা জানব আর একজন শাসকের নাম, যিনি ছিলেন আলপ আরসালান। আলপ আরসালান তুগরিল বেগের মৃত্যুর পর 1063 খ্রিস্টাব্দে তার ভ্রাতুষ্পুত্র আলপ আরসালান সেলজুক সিংহাসন আরোহণ করলেন। তিনি খলিফা কর্তৃক সুলতান উপাধি, বিশেষ ক্ষমতা ও সুযোগ লাভ করেন। তিনি একজন সুদক্ষ সুলতান ছিলেন। পূর্ব শত্রুতার জের হিসেবে বাইজেন্টাইন সম্রাট রোমেনাস যখন 2 লক্ষ সৈন্য নিয়ে আক্রমণ চালাতে লাগলেন, তখন আলপ আরসালান মাত্র 40,000 সৈন্য নিয়ে তাদের মোকাবিলা করেন। 1071 খ্রিস্টাব্দে মানজিকার্নদের যুদ্ধে তিনি রোমান সম্রাট রোমেনাসকে পরাজিত ও বন্দী করলেন। 1071 খ্রিস্টাব্দে এসে রোমেনাসকে পরাজিত ও বন্দী করলেন। এই বিজয়ের ফলে এশিয়া মাইনরে সেলজুক প্রাধান্য স্থায়ীভাবে প্রতিষ্ঠা পায়। এই বিজয়ের ফলে কি হলো, যে এই সেলজুক প্রাধান্যটা এশিয়া মাইনরে একদম স্থায়ীভাবে প্রতিষ্ঠা পেল। আলপ আরসালান সেলজুক বংশের সুপ্রতিষ্ঠিত করে শাসক হিসেবে কীর্তিমান ছিলেন। ঐতিহাসিক ইবনুল আসির আলপ আরসালানকে উদার, মহানুভব, ন্যায়পরায়ণ ও জ্ঞানী শাসক বলে অভিহিত করেছেন। বিভিন্ন ঐতিহাসিকরা তো বিভিন্ন শাসকদের সম্পর্কে বিভিন্ন মতামত দিয়ে থাকেন। সেই হিসেবে ইবনুল আসির আলপ আরসালান সম্পর্কে উদার এবং ন্যায়পরায়ণ ও জ্ঞানী শাসক বলে অভিহিত করেন। প্রজাহিতৈষী ও নির্ভীক শাসক হিসেবেও তিনি খ্যাতি লাভ করেন। রোমান সম্রাটের সাথে সদয় ব্যবহারে তার মহানুভবতার পরিচয় পাওয়া যায়। রোমান সম্রাটের সাথে আলপ আরসালানের যে মহানুভব, একটু আগে আমরা বললাম যে ইবনুল আসির বলেছেন তিনি খুব মহানুভব শাসক ছিলেন। রোমান সম্রাটের সাথে তিনি খুব মহানুভবতার সাথে মহানুভব পরিচয় দিয়েছিলেন। 1072 খ্রিস্টাব্দে ইউসুফ নামক বিদ্রোহীর অতর্কিত আক্রমণে আলপ আরসালানের মৃত্যু হয়।
আসলে ওই সময় শুধু না, সব সময় যে একটা বিদ্রোহী দল থাকে কিংবা বিপদগামী কিছু লোক থাকে, যারা যারা ভালো শাসকদের ভালো শাসন ব্যবস্থাকে ওইভাবে নিতে পারে না, তখন তারা এরকম বিদ্রোহী কর্মকাণ্ড ঘটিয়ে থাকে। ঠিক সেরকম ইউসুফ নামক এক বিদ্রোহী আরবারসালানের মতো শাসককে তারা হত্যা করেছিল। এরপরে আমরা তৃতীয় যে শাসক সম্পর্কে জানবো, তিনি হচ্ছেন মালিক শাহ। মালিক শাহ সম্পর্কে আমরা জানবো। আরবারসালানের মৃত্যুর পর তার পুত্র মালিক শাহ 1072 খ্রিস্টাব্দে সেলজুক সিংহাসনে আরোহণ করেন। তিনি সেলজুকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ শাসক ছিলেন। মালিক শাহ তার সময় সেলজুক শক্তি পূর্ণতা লাভ করে। যে যেমন আমরা অন্য সব খিলাফতে কিংবা শাসন ব্যবস্থায় দেখি যে একজন শাসক প্রতিষ্ঠাতা থাকেন এবং অন্য শাসকেরা প্রকৃত প্রতিষ্ঠাতা হিসেবে কাজ করেন। সেরকম হচ্ছে মালিক শাহ ছিলেন সেলজুক রাজবংশের প্রকৃত প্রতিষ্ঠাতা। তার সময় সেলজুক শক্তি পূর্ণতা লাভ করে এবং তার রাজত্বের প্রথম দিকে তিনি 3 জন বিদ্রোহ মোকাবেলা করে এবং তাদের সাথে বিদ্রোহী বললে গৃহ শত্রু, মানে নিজের ঘরের শত্রু বিভীষণ যেরকম একটা প্রবাদ আমরা শুনে থাকি, ঠিক সেরকম 3 জন গৃহ শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করেন এবং প্রত্যেকটি যুদ্ধে মালিক শাহ জয়লাভ করেন। মালিক শাহ একজন বিচক্ষণ ও সুদক্ষ শাসক ছিলেন। তার শাসন ব্যবস্থায় তিনি একাধারে জ্ঞানী, বিদ্যোৎসাহী এবং ন্যায়পরায়ণ সুলতান ছিলেন। আর বহু গুণী ও বিদ্বান ব্যক্তিও তার দরবারকে অলঙ্কিত করেন। প্রসিদ্ধ কবি ওমর খৈয়াম মালিক শাহ শাসনকালে তার দরবারকে অলঙ্কিত করেছিলেন এবং ওমর খৈয়াম মালিক শাহ শাসন ব্যবস্থার রাজ্যের রত্নস্বরূপ ছিল। ওমর খৈয়ামের নাম, কবি ওমর খৈয়ামের নাম আমরা মোটামুটি সবাই জানি এবং তিনি যে কত বিখ্যাত একজন কবি ছিলেন সে সম্পর্কেও আমাদের সবারই যারা জানার ইচ্ছা রাখি, কবি ওমর খৈয়ামের নাম সবাই আমরা জেনে থাকি। একমাত্র এই মালিক শাহের সময়ে শিক্ষা ও সংস্কৃতির ব্যাপক বিকাশ লাভ করেছিল। সেলজুক রাজবংশের মালিক শাহের সময় শিক্ষা সংস্কৃতিতে ব্যাপক বিকাশ লাভ করেছিল। আর আমরা যদি জানি যে আরেকটু, মালিক শাহের রাজত্বকালে সেলজুক আধিপত্যে গৌরবের উচ্চ শিখরে আরোহণ করেছিল এবং মালিক শাহের সুশাসনে দেশের সর্বত্র বা সর্বদা একটা শান্তি বিরাজ করেছিল এবং এই তার কিছু জনহিতকর কাজের জন্য তিনি আজও স্মরণীয় হয়ে আছেন সেলজুক রাজবংশের মালিক শাহ। বণিক, হজযাত্রী এবং পথিকদের নিরাপত্তার জন্য মালিক শাহ বিশ্রামাগার এবং প্রহরাগার স্থাপন করেন। বিভিন্ন মানুষের হজযাত্রী বণিক আমরা যেটা বললাম তাদেরকে সুবিধার জন্য বিশ্রামাগার, আগে তো এখনকার মতো যাতায়াত ব্যবস্থা ছিল না যে প্লেনে করে মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় চলেছিল। তাদের সময়ে হচ্ছে রোড রাস্তা এবং এই রাস্তায় দীর্ঘ পথ যেতে হলে মানুষের ক্লান্তির একটা ব্যাপার থাকে, সেখানে বিশ্রামাগারের ব্যবস্থা করেছিলেন। এই বিশ্রামাগারের ব্যবস্থা করার জন্য তিনি স্মরণীয় হয়েছিলেন। এছাড়া অসংখ্য
রাস্তাঘাট ও মসজিদ নির্মাণ এবং কৃষির উন্নতির জন্য বহু খাল খনন করেন মালিক শাহ। অসহায় ও দুস্থ রোগীদের চিকিৎসার জন্য তিনি হাসপাতাল প্রতিষ্ঠা করেন। মালিক শাহ সম্পর্কে আমরা এগুলো কিন্তু আমরা এখন হচ্ছে অবদান আর উত্থানের প্রশ্নের উত্তর হিসেবে ছোট ছোট শর্ট নোট করে আমরা এতটুকু করে জানানোর চেষ্টা করলাম। এই শর্ট নোট হিসেবে যদি ছোট প্রশ্ন হিসেবে যদি তোমাদের এভাবে আসতে পারে সেলজুক সুলতান আলফ আরসালানের ভূমিকা সংক্ষিপ্ত আকারে, যে 5 নম্বরের যে প্রশ্নটা আছে আমাদের, সেই প্রশ্ন থেকে আসলে এই লেকচার থেকেই তোমরা কিন্তু সুন্দরভাবে আলফ আরসালান সম্পর্কে, মালিক শাহ সম্পর্কে, তুগরিল বেগ সম্পর্কে লিখে দিতে পারবে। এই মালিক শাহ যখন আমরা পড়লাম, মালিক শাহের রাজ্যে একজন উজির ছিলেন, প্রধান উজির যিনি ছিলেন তিনি হচ্ছেন নিজামুল মুলক। একজন উজির যে একটি রাজবংশের শাসন ব্যবস্থায় অনেক বড় ভূমিকা রাখতে পারে, তা সেলজুক বংশের নিজামুল মুলককে দেখলে আমরা বুঝতে পারব। নিজামুল মুলক মালিক শাহের রাজত্বকালে একটা গৌরবের জন্য, মানে তার ভূমিকা বা এতটাই বেশি অপরিসীম, তার ভূমিকা অপরিসীম ছিল এক কথায় বলা চলে। তার ভূমিকা সম্পর্কে যদি আমরা জানতে চাই, প্রথমেই তার নিজামুল মুলকের সময়ের শাসন সংস্কার, নিজামুল মুলকের শাসন সংস্কারটা কেমন? নিজামুল মুলক হচ্ছে প্রধান উজির পদে অধিষ্ঠিত হয়ে শাসন সংস্কারের দিকে মনোনিবেশ করেন। তিনি পূর্বে প্রচলিত শাসন নীতির ব্যাপক পরিবর্তন করেছিলেন। পূর্বে যে শাসন ব্যবস্থাগুলো প্রচলিত ছিল সেগুলোর তিনি পরিবর্তন করেছিলেন। এই উপলক্ষে তিনি সিয়াসতনামা গ্রন্থের নাম শুনেছে তোমরা নিশ্চয়ই। সিয়াসতনামা নামক একটি গ্রন্থ সংকলন করেছিলেন এই নিজামুল মুলক যখন মালিক শাহের প্রধান উজির হিসেবে অলঙ্কিত করলেন। আর এই গ্রন্থে শাসনবলী, রাজ দরবার, বিচার কার্য, শাসন প্রণালী, সামরিক বিচার ও অর্থ ব্যবস্থা সংক্রান্ত নিয়মগুলো সুন্দর করে লিপিবদ্ধ ছিল। তাহলে কি কি লিপিবদ্ধ ছিল? শাসন প্রণালী, রাজ দরবারে বিচার কার্য, অর্থ ব্যবস্থা সংক্রান্ত, সামরিক অর্থ ব্যবস্থা সম্পর্কিত নিয়মাবলীগুলো লিপিবদ্ধ ছিল। নিজামিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা। নিজামুল মুলক কি করলেন? নিজামিয়া মাদ্রাসা নামে একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন। বিদ্রোহী নিজামুল মুলক শিক্ষা সম্প্রসারণের জন্য তার নিজের নাম অনুসারে বাগদাদে নিজামিয়া মাদ্রাসা নামে একটি মাদ্রাসা প্রতিষ্ঠিত করেন। পরবর্তীতে এটি অবশ্য বিশ্ববিদ্যালয়ে রূপান্তর হয়। এই মাদ্রাসা বা পরবর্তীকালে যে বিশ্ববিদ্যালয় হিসেবে রূপান্তরিত হয়, এটি কিন্তু মুসলিম সভ্যতা বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল। এরপরে সুন্নি মতবাদের প্রতিষ্ঠা। নিজামুল মুলক সুন্নি মতবাদের অন্যতম পৃষ্ঠপোষক ছিলেন এবং তিনি ইসলামের সর্বশ্রেষ্ঠ ধর্মতাত্ত্বিক ও চিন্তাবিদ ইমাম গাজ্জালিকে নিজামিয়া মাদ্রাসার অধ্যক্ষ নিয়োগ করলে তিনি
শিয়া মতবাদের পরিবর্তে সুন্নি মতবাদটি প্রতিষ্ঠা করেছিলেন। এছাড়া নিজামুল মুলক এখানে অধ্যক্ষ হিসেবে এই সুন্নি মতবাদের প্রতিষ্ঠা বলবো যে চিন্তাবিদ, বিশিষ্ট চিন্তাবিদ কার নাম বললাম ইমাম গাজ্জালির নাম বললাম, তাই না? আমরা ইমাম গাজ্জালির নাম বললাম। সেই ইমাম গাজ্জালির সহযোগিতায় বা ইমাম গাজ্জালির ব্যাপক সহযোগিতায় সুন্নি মতবাদ প্রতিষ্ঠা হয়েছিল। এরপরে হচ্ছে মান মন্দির প্রতিষ্ঠা স্থাপন। নিজামুল মুলক 1075 খ্রিস্টাব্দে নিশাপুরে, কোথায়, এই যে আমরা এর আগে বললাম না মার্গ ও নিশাপুর দখল করেছিল সেলজুকরা, সেই হিসেবে 1075 খ্রিস্টাব্দে কোথায়, নিশাপুর, 1075 খ্রিস্টাব্দে নিশাপুরে একটা মান মন্দির স্থাপন করলেন। মান মন্দিরটা কি? মান মন্দির আমরা হচ্ছে জ্যোতির্বিদ্যা নিয়ে যে আলোচনা হয় সেই বিষয় জ্যোতির্বিদ্যা নিয়ে আলোচনা, একটি সম্মেলন করে এবং জ্যোতির্বিদ্যা গবেষণার জন্য সেখানে একটি মান মন্দির স্থাপন করে। যে জ্যোতির্বিদ্যা নিয়ে কিন্তু তখনকার সময়ে গ্রহ নক্ষত্র, চন্দ্র সূর্যের অবস্থান, এসব বিষয় নিয়ে কিন্তু এখন যেরকম চিন্তা করা হয় তখনও গবেষণার জন্য প্রাথমিক পর্যায়ে যে কাজগুলো করা হতো সেই কাজগুলো করা হচ্ছিল। প্রখ্যাত কবি, দার্শনিক, জ্যোতির্বিদ ও গণিত শাস্ত্র বিশারদ ওমর খৈয়াম ছিলেন এ মান মন্দিরের অন্যতম গবেষক। ওমর খৈয়াম কিন্তু একের মধ্যে অনেক গুণের অধিকারী ছিলেন। তিনি যেমন কবি ছিলেন, তেমনি দার্শনিক ছিলেন, আবার জ্যোতির্বিদও ছিলেন, গণিত শাস্ত্রবিদও ছিলেন। এই একাধিক গুণে গুণান্বিত ওমর খৈয়াম এই মান মন্দিরের অন্যতম গবেষক ছিলেন। এরপরে জালালি পঞ্জিকা প্রবর্তন। জালালি পঞ্জিকা প্রবর্তন নিজামুল মুলকের পৃষ্ঠপোষকতায় মান মন্দিরের গবেষকগণ চান্দ্র মাসের পরিবর্তে সৌর মাস অনুযায়ী গণনার প্রথা প্রবর্তন করে একটি পঞ্জিকা প্রবর্তন করেন। সুলতান মালিক শাহ জালালউদ্দৌলার নাম অনুসারে এটির নাম করেছিলেন জালালি পঞ্জিকা। তাহলে আমরা নিজামুল মুলক হচ্ছে সুলতান মালিক শাহের সময়ের প্রধান উজির ছিলেন এবং সেই জন্যই তিনি জালালি পঞ্জিকা যে প্রবর্তন করলেন সুলতান মালিক শাহের সময় নিজামুল মুলক প্রবর্তন করেছিলেন। এরপরে পরবর্তীতে সেলজুক বংশে যেসব শাসকগণ আসলেন তারা তেমন বেশি সময় ক্ষমতায় থাকতেও পারেননি এবং তার বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হতে থাকলো। মালিক শাহের মৃত্যুর পর তার কনিষ্ঠ পুত্র মাহমুদ সিংহাসন আরোহণ করেন। এর পরবর্তীতে মাহমুদের পরে তার বড় ভাই, প্রথমে কনিষ্ঠ ভ্রাতা, বড় ভাই তাকে সিংহাসনচ্যুত করে রুকনুদ্দিন ক্ষমতা দখল করলেন, যেটা সবসময় হয়ে থাকে। আর আসলে কনিষ্ঠ ভ্রাতাকে, জ্যেষ্ঠ সন্তানকে রেখে কনিষ্ঠ সন্তানকে ক্ষমতায় দেওয়াটাও আসলে বিদ্রোহের একটি দামামা বাজানোর ব্যবস্থাই করে রেখে যাও। এবং তিনি অল্প সময়ের মধ্যে আবার তার ভ্রাতা মোহাম্মদ কর্তৃক ক্ষমতাচ্যুত হন। মোহাম্মদের মৃত্যুর পরে সানজার কিছুদিন সুলতান পদে অধিষ্ঠিত থাকেন। এই পরবর্তী শাসকরা দুর্বল শাসক যারা ক্ষমতায় থাকেন এবং তারা বেশি ক্ষমতায় থাকতে পারেননি। এই সমস্ত আলোচনার শেষে আমরা একটি উপসংহারে আসতে পারি যে গজনি বংশের সর্বশেষ সুলতান মাসুদের দুর্বলতার সুযোগে সেলজুক সুলতান তুগরিল বেগ গজনি সাম্রাজ্য আক্রমণ করে এবং তাকে পরাজিত করে সেলজুক রাজবংশ প্রতিষ্ঠিত করেন।
সেলজুক বিন বাইহাকির নাম অনুসারে। এবং এই যে রাজবংশ প্রতিষ্ঠা করেন তা প্রায় 140 বছর পর্যন্ত রাজত্ব করে। তুগরিল বেগ কর্তৃক সেলজুক বংশ বাগদাদে প্রতিষ্ঠা লাভ করলেও মালিক শাহ ছিল এ বংশের শ্রেষ্ঠ শাসক। আর তার সময়ে সেলজুক রাজত্ব সর্বাপেক্ষা বিস্তৃত হয়। দুর্বল আব্বাসীয় খলিফাদের অধীনে মুসলিম সাম্রাজ্য যখন খণ্ড খণ্ড রাষ্ট্রে পরিণত হয়, ঠিক তখনই সেলজুক রাজবংশ উত্থান ইসলামী সাম্রাজ্যে ঐক্য ফিরিয়ে আনার চেষ্টা করে। তাহলে শিক্ষার্থীরা, আমরা আজকে কি কি জানলাম? সেলজুক রাজবংশ একটা উপজাতি থেকে তারা রাজবংশ প্রতিষ্ঠা করলো এবং রাজবংশ প্রতিষ্ঠা করে সেলজুক বিন বাইহাকির নাম অনুসারে রাজবংশটির নাম দিল সেলজুক রাজবংশ। এবং এই সেলজুক রাজবংশে কয়েকজন শাসক যারা অত্যন্ত দক্ষতার সাথে 140 বছর পর্যন্ত রাজত্ব করেছিল, তাদের নাম সম্পর্কে আমরা, তাদের কর্মকাণ্ড সম্পর্কে সংক্ষিপ্ত জানলাম। একজন ছিলেন তুগরিল বেগ, একজন ছিলেন আলপারসালান, আর একজন ছিলেন মালিক শাহ। এবং এই মালিক শাহের শাসনের প্রধান উজির ছিলেন নিজামুল মুলক। নিজামুল মুলকও এই রাজবংশ যখন শাসন করতে এবং তার এই রাজবংশে ব্যাপক অবদান রেখেছিলেন, এই সম্পর্কে আমরা জানতে পারলাম। এইগুলো আমরা আজকে পাঠ থেকে জেনে সেলজুকদের অবদান, উত্থান ও অবদান সম্পর্কে একটা যে প্রশ্ন হতে পারে সেই প্রশ্নটা আমরা বুঝে নিব এবং এই থেকেই এই পাঠের আদলেই এই প্রশ্নটির উত্তর আমরা সম্পূর্ণ করব। আজকের মতো এখানেই তাহলে ক্লাসটি শেষ করছি। ধন্যবাদ সবাইকে।